সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যারা আমাদের সাথে এখন জয়েন করেছেন তাদেরকে সবাইকে আবারও ওয়েলকাম করছি। আপনারা জানেন যে আমাদের আজকের যে প্রোগ্রাম উদ্যম, আমরা যেটা ট্যাগলাইন বলছি যে ব্র্যাক ব্যাংক পার্টনার্স উইথ বাংলাদেশ কম্পিউটার সমিতি টু ফ্যাসিলিটেট এসএমই ব্যাংকিং ফর আইসিটি। আপনারা জানেন যে 1987 সাল থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতি একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি নিয়ে। এখানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়ে পক্ষান্তরে ব্র্যাক ব্যাংক হিসেবেও 19 বছর ধরে ব্যাংকের বিভিন্ন খাত নিয়ে খুব ক্লোজলি কাজ করছে। স্পেশালি আমরা আজকে যে ব্যাপারটা এসএমই ব্যাংকিং এর এই জায়গাতে ব্র্যাক ব্যাংক মার্কেট লিডার হিসেবে একটা বড় রোল প্লে করছে। আমার নাম খন্দকার ইমদাদুল হক, আমি আজকে আপনাদের প্রোগ্রামে হোস্ট করব। আপনার স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আপনারা চিনেন। আমি তারপরও যদি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, স্ক্রিনে একদম ডান পাশে আমি যাকে দেখতে পাচ্ছি মনির ভাই, তিনি হচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব। তারপরে যেটা আমার তারপরের স্ক্রিনে যিনি আছেন শহীদুল মুনির, তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি। এরপরে ব্র্যাক ব্যাংক থেকে আছেন সৈয়দ আব্দুল মোমেন, তিনি ব্যাংকিং ডিভিশনটা তিনি হেড করেন। স্ক্রিনে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন না, একটু লোড হতে সময় নিচ্ছে, আপনারা সবাই জানেন, মিস্টার জুনায়েদ আহমেদ পলক, মাননীয় তথ্য এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী। তার বাম পাশে যিনি আছেন মিস্টার সেলিম আরেফ হোসেন, তিনি ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। এবং একদম স্ক্রিনের নিচে যাকে দেখতে পাচ্ছি সোনিয়া বশির কবির, তাকে অনেক পরিচয়, বাট আজকে আমরা তাকে এসবিকে ভেঞ্চার্স তিনি হেড করছেন। সবাইকে স্বাগত জানাচ্ছেন। শুরুতেই আমি ইনভাইট করব জনাব মনিরুল ইসলাম ভাইকে, মহাসচিব বাংলাদেশ কম্পিউটার সমিতি। আজকের প্রোগ্রামটা আপনারা কি করছেন, কম্পিউটার সমিতি কিভাবে কাজ করবে, ব্র্যাক ব্যাংকের এই উদ্যম, এই প্রচেষ্টা যেটা, এটা কিভাবে হেল্প করবে, এই ব্যাপারগুলো আপনার কাছে যাচ্ছে। মনির ভাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির ব্যবসার উন্নয়নে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ব্র্যাক ব্যাংকের পার্টনারশিপে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, বাংলাদেশ কম্পিউটার সমিতির মাননীয় সভাপতি জনাব আব্দুল মুনির এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব সেলিম আরেফ হোসেন, ব্র্যাক ব্যাংকের হেড অফ এসএমই ব্যাংকিং জনাব সৈয়দ আব্দুল মোমেন, এসবিকে টেক ভেঞ্চারের ফাউন্ডার এবং একজন সফল ওমেন এন্টারপ্রেনার সোনিয়া বশির কবির, আমার সাংবাদিক বন্ধুরা, পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সম্মানিত ইসি নেতৃবৃন্দ সহ সকল সদস্য এবং আমাকে এই মুহূর্তে যারা শুনছেন সকলকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের প্রথম আইসিটি অ্যাসোসিয়েশন, যার যাত্রা শুরু হয় 1987 সাল থেকে আজ অব্দি 34 বছর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে জনগণের দোরগোড়ায় প্রযুক্তিপণ্য ও সেবা পৌঁছে দিতে এবং প্রান্তিক মানুষকে প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দিতে থেকে ভূমিকা পালন করে আসছে। এখানে বলা বাহুল্য যে 1997 সালে বাংলাদেশ কম্পিউটার সমিতি তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে এবং এই দেশের জনগণের হাতে তথ্য প্রযুক্তি পণ্য স্বল্প মূল্যে পৌঁছে দিতে সরকারের কাছে ট্যাক্স মুক্ত দাবি জানায় এবং যার ফলশ্রুতিতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার ওই সময় আমাদেরকে ভ্যাট ট্যাক্স মুক্ত প্রবেশাধিকার দেন এবং 2008 সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন, যার ফলশ্রুতিতে অনেক নতুন উদ্যোক্তা, এদেশের অনেক নতুন উদ্যোক্তা তথ্য প্রযুক্তি খাতকে তাদের ফিউচার বিজনেস ট্রেন্ড হিসেবে বেছে নেন। আপনারা এও জানেন যে আমাদের দেশের বেশিরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যক্তিগত ক্ষুদ্র সঞ্চয় এবং পারিবারিক সহযোগিতায় স্বল্প পুঁজি নিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে মেধা, একাগ্রতা ও ইচ্ছাশক্তির মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যান। বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রায় 2353 জনের সদস্যের টুকরোটুকরো সফলতায় ইতিমধ্যে দেশের কম্পিউটার হার্ডওয়্যার বাজার 15,000 কোটি টাকায় উপনীত হয়। বাট করোনা পরিস্থিতির কারণে ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 2 থেকে 2.5 মাস বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাত এই মুহূর্তে মন্দাভাবে পড়ে। উদ্যোক্তাগণ ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া বা ওদের কর্মকর্তাদের বেতন প্রদান করতে হিমশিম করছিলেন
এবং করোনার পরিস্থিতির কারণে এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি প্রায় 2000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন। করোনাকালীন ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি আমাদের জরুরি কার্যক্রম চালু রাখতে বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে ডিজিটাল প্রকাশ ঘটেছে অনেক বেশি, বেড়েছে অনলাইনের উপর নির্ভরতা। কম্পিউটার হার্ডওয়্যার পণ্য যেমন ডেস্কটপ পিসি, ল্যাপটপ, মডেম, রাউটার, কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি এগুলোর ব্যবহার বেড়েছে অনেক গুণ। বর্তমানে এই জরুরি বিবেচনায় অনেক প্রতিষ্ঠান বিবেচনায় তাদের অনলাইন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছে। এই সকল কার্যক্রম নির্দিষ্ট রাখার জন্য হার্ডওয়্যার ব্যবসায়ী এবং সলিউশন প্রতিষ্ঠানগুলো ব্যবসার নতুন সম্ভাবনা দেখেছে, কিন্তু বর্তমানে অনেক প্রতিষ্ঠান পুঁজির সংকটে পড়ে আছেন। এবং আমি প্রথমে এখানে ধন্যবাদ জানাবো, আমরা যখনই এই পরিস্থিতির মধ্যে পড়ি, কম্পিউটার সমিতির পক্ষ থেকে এই ক্ষতি কাটানোর জন্য আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি, তার মধ্যে ব্লাড ব্যাংক অন্যতম। এবং আমি ব্লাড ব্যাংককে ধন্যবাদ জানাই। ব্লাড ব্যাংক প্রায় 19 বছর যাবৎ এদেশের এসএমই সেক্টরকে প্রাধান্য দিয়ে আসছে, এবং যেখানে আমরা জানি যে করোনা পরিস্থিতিতে এসএমই সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার এবং ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে যখন তাদের ইন্টারেস্ট রেটটাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনে, সে জায়গায় আমরা দেখেছি যে অনেক ব্যাংক তাদের এসএমই সেক্টর থেকে তাদের ইনভেস্টমেন্ট কমিয়ে ফেলে। বাট ব্র্যাক ব্যাংক তার ধারাবাহিকতায় এসএমই সেক্টরকে এখনো প্রাধান্য দিয়ে আসছে। সেই পরিস্থিতিতে আমি আমার ব্র্যাক ব্যাংকের সঙ্গে গত 2 মাস ধরে আমি কাজ করে আসছি, এবং বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ীদের পরিস্থিতি এবং কি ধরনের ব্যাংকিং সেবা তাদের প্রয়োজন এ নিয়ে আমি ওনাদের প্রোডাক্ট টিমের সঙ্গে আলাপ করে আসছিলাম। আমি এই মুহূর্তে আসলে ধন্যবাদ জানাতে চাই ব্র্যাক ব্যাংকের প্রোডাক্ট টিমের মানসিফকে, যে আসলে আমাকে সবসময় সহযোগিতা করে আসছিল। আপনারা জানেন যে এলিফ্যান্ট রোড বাংলাদেশের আইটি হার্ডওয়্যার খাতের একটা বড় ব্যবসায়িক খাত, এবং এলিফ্যান্ট রোডে প্রায় 12 থেকে 14টি মার্কেট রয়েছে, যেখানে প্রায় 2000-এর অধিক হার্ডওয়্যার ব্যবসায়ী আছেন, এবং এই সারা দেশে এলিফ্যান্ট রোড থেকে অনেক বেশি ডিস্ট্রিবিউশন হয়। সেটাকে লক্ষ্য রেখে আমি বিভিন্ন ব্যাংকিং খাতের বিভিন্ন চার্জগুলো, স্পেশালি ইন্টার ব্যাংকিং চার্জ থেকে শুরু করে অনেকগুলো চার্জ ওয়েবের জন্য দাবি জানিয়ে আসছিলাম। পাশাপাশি সান্ধ্যকালীন একটা ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য এলিফ্যান্ট রোডকে আমি এই দাবিও জানিয়ে আসছিলাম, এবং আমাদের এই ব্যবসায়ীরা যেন জামানতবিহীন লোন পান, এবং স্বল্প জামানতবিহীন এবং খুব সহজেই যেন ব্যাংকিং সেবা বা ব্যাংকিং খাত থেকে ওরা সহযোগিতা পান, সেই দাবি জানিয়ে আসছিলাম। সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের একটি সাফল্যময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এজন্য ব্র্যাক ব্যাংককে আমি ধন্যবাদ জানাই। এখানে ব্র্যাক ব্যাংকের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন সেলিম সাহেব, আমি যতটুকু জানি উনি একজন ভেরি অনেস্ট ডাইনামিক ব্যাংকার, এবং উনি ডিজিটাল ব্যাংকিং এর উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এবং আমি শেষ মুহূর্তে এতটুকুই বলবো, ব্র্যাক ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে বাংলাদেশ কম্পিউটার সমিতি অত্যন্ত আনন্দিত। এই চুক্তির আওতায় বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিশেষ ঋণ সুবিধা সহ বিভিন্ন সেবা পাবেন। আমি আশা করি ব্র্যাক ব্যাংক তাদের সেবা সমূহ দ্রুততার সময়ের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিসিএস সদস্যদের জন্য উন্মুক্ত করে দেবে। এর ফলে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের সাথে ব্র্যাক ব্যাংকের সেবা প্রদানের একটি শক্তিশালী ভিত তৈরি হবে, যার যুগল সাফল্য সন্দেহাতীতভাবে এই খাতকে সমৃদ্ধ করবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম বলছিলেন যে করোনাকালীন যে ক্রাইসিসটা যায় এর ভেতরে একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কি করতে পারে, এবং তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে প্রোডাক্ট টিমের সাথে কথা বলে তাদের যে কাস্টমাইজ সলিউশনটা, সেই সলিউশনটা কি। এবং সৈয়দ আব্দুল মোমেন ভাই, আপনাকে বলবো যে আমরা দেখতে পাচ্ছি অনেক অডিয়েন্স জয়েন করছে এবং তারা জানতে চাচ্ছে যে কি প্রোডাক্ট সলিউশনটা কিভাবে হবে, এবং তিনি যেটা বললেন একটা ধারণা দিলেন যে এইটা নিয়ে আপনারা কাজ করেছেন, এবং আজকে যেটা এগ্রিমেন্ট আপনারা করলেন এই প্রোডাক্টের ব্যাপারে আপনি আমাদেরকে জানাবেন। সৈয়দ আব্দুল মোমেন। থ্যাংক ইউ এন্দা। প্রথমেই আমি মাননীয় প্রতিমন্ত্রী রেসিপি প্রতিমন্ত্রী পলক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের
সময় দেওয়ার জন্য। বিসিএস এর মুনির ভাই এবং শহীদ মুনির ভাই প্রেসিডেন্ট, এবং আমাদের সবার পরিচিত মুখ আমাদের সোনিয়া আপা, ওনাকেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাদের ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। তো আমি আমাদের প্রোডাক্ট, এটা ঠিক আসলে একটা প্রোডাক্ট না, এটা আমি বলতে চাই ইটস এ কমপ্লিট সলিউশন ফর বিসিএস মেম্বার। তো আমি একটু ভূমিকা দিতে চাই, প্রথমে 2 মিনিট বলতে চাই ব্র্যাক ব্যাংক নিয়ে, জাস্ট সবাইকে একটা পেজে নিয়ে আসার জন্য। ব্র্যাক ব্যাংক কিন্তু আসলে প্রায় 20 বছর ধরে আছে, এবং ব্র্যাক ব্যাংক শুরু হয়েছিল, যেটা মনির ভাই বললেন, যে আমরা বাংলাদেশের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র মানে কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনারদেরকে জামানতবিহীন ঋণ সুবিধা প্রদানের জন্যই কিন্তু আমাদের এক্সিস্টেন্স। তো সেই যাত্রা শুরু করে আমি মনে করি আমরা সেই যাত্রায় এখন অনেক দূর চলে এসেছি, এবং কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পের যে কোনো কারো কাছে গেলেই তো আব্দুল মোমিন ভাই, আপনি একটু আনমিউট করে নিতে হবে প্লিজ। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। তো আমি যেটা বলছিলাম, যে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল আসলে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং অতি ক্ষুদ্র শিল্পকে জামানতবিহীন লোন প্রদান করার লক্ষ্যে, এবং বিগত প্রায় 20 বছরের ধারাবাহিকতায় আমরা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্প বা এন্টারপ্রেনারদের কাছে আমরা কিন্তু দ্য মোস্ট প্রেফার্ড ব্যাংক। এখন আমরা জানি যে প্রযুক্তি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এবং আইসিটি সেক্টর এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, সেদিকে কিন্তু আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছি, এবং করোনা আমাদেরকে এই পথে আরো দ্রুত চলে আসার জন্য বাধ্য করছে। তো এই পরিস্থিতিতে আমরা চাই যে আইসিটি সেক্টর এবং আইসিটি ইন্ডাস্ট্রিতেও আমরা ক্ষুদ্র এবং মাঝারি সেক্টরের ব্যবসায়ীদের জন্য যেমন প্রেফার্ড ব্যাংক, এই আইসিটি ইন্ডাস্ট্রি এবং আইসিটি উদ্যোক্তাদের জন্য আমরা প্রেফার্ড ব্যাংক হতে চাই খুব শীঘ্রই। এবং এরই প্রয়াস হিসাবে কিন্তু আমাদের এই বিসিএস এবং এর আগেও আপনারা দেখেছেন আমরা বেসিসের সাথেও একটা স্মারক চুক্তি সই করেছি, এবং তাদের বেসিস মেম্বারদের আমরা সহায়তা করছি, এবং আমরা বিসিএস মেম্বারদের পাশে দাঁড়াতে চাই একই রকম সুবিধা দিন। তো এখন আমি একটু একটা প্রেজেন্টেশন দেখাবো, যেখানে প্রোডাক্টের ডিটেলটা আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? পাচ্ছি। তো আমরা এই প্রোডাক্টটা, এটা একটি প্রোডাক্ট না, এই আমাদের ইনিশিয়েটিভটার নাম দিয়েছি উদ্যম, কারণ আমরা বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির সাথে নতুন উদ্যমে কাজ শুরু করতে চাই। আমরা অলরেডি বিসিএস কিছু মেম্বারদেরকে ফাইন্যান্স করেছি, বাট এই ফাইন্যান্সিংটা আমরা প্রায় 10 গুণ 20 গুণ বাড়াতে চাই এই আইসিটি ইন্ডাস্ট্রিতে। এই জন্য আমরা, যেহেতু একটা নতুন উদ্যমের প্রয়োজন, এই জন্য আমরা এই ইনিশিয়েটিভটার নামও দিয়েছি উদ্যম। তো প্রথমে আমি বলি একটু বিসিএস সম্পর্কে। আপনারা সবাই জানেন যে বিসিএস আইসিটি বিজনেস এবং ট্রেড ইন্ডাস্ট্রির একটি অ্যাসোসিয়েশন, 1987 সাল থেকে কাজ করছে, এবং মোটামুটি ওভার দ্য ইয়ার্স তারা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে ফর ডিস্ট্রিবিউটর, ডিলার, রিসেলার এবং সফটওয়্যার ডেভেলপার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সবার জন্য। এবং তাদের মেম্বার সংখ্যা প্রায় 2350। বাংলাদেশের 7টি জেলায় তাদের প্রেজেন্স আছে, অফিস আছে, এবং এই পুরো বাংলাদেশে এই আইটি সেক্টরের কাভারেজ দিচ্ছে বিসিএস এবং বিসিএস এর মেম্বারগণ। এবং আমরা জানি যে আমরা যে ডিজিটাল বাংলাদেশের পথে খুব দ্রুত অগ্রসর হচ্ছি, এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আমাদের বিসিএস। তো প্রপোজিশনটা হলো, আমরা যেটা মুনির ভাই বলছিলেন, যে আমরা বিসিএস এর মেম্বারদের সাথে বসেছি এবং কয়েক দফা মিটিং করেছি, যেখানে বোঝার চেষ্টা করেছি যে কি ধরনের ফাইন্যান্সিয়াল নিড তাদের রয়েছে। কারণ আমরা ব্র্যাক ব্যাংক বিশ্বাস করি
যে ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচে আমরা বিশ্বাস করি না যে একটা প্রোডাক্ট আমরা সবাইকে একই প্রোডাক্ট বিক্রি করব। আমরা যেই সেক্টরের যে নিড ওই ওই অনুযায়ী কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করবো এবং কাস্টমাইজড ওয়েতে আমাদের কাস্টমারদেরকে সার্ভ করবো। এই 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 উদ্যোগটাই ওইটারই প্রতিফলন, যেখানে আমরা কাস্টমাইজ ফাইন্যান্সিয়াল সলিউশন ডেভেলপ করেছি উইথ বিসিএস মেম্বার। এখানে একটা বড় অংশ হলো যেটা ফাইন্যান্সিং বা যেটাকে বলি আমরা লোন, সবাই বুঝি। তো এখানে আমাদের এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে, সব রকম প্রোডাক্ট কাইন্ড অফ ফাইন্যান্সিং মেথড অ্যাভেলেবল, যেমন টার্ম লোন হতে পারে, ওভারড্রাফট লোন হতে পারে, সিঙ্গেল ইনস্টলমেন্ট লোন হতে পারে, ট্রেড ক্রেডিট হতে পারে, ব্যাংক গ্যারান্টি, বিল ডিসকাউন্টিং, নিড বুঝে এই প্রোডাক্টগুলি আমরা অফার করব। এবং এছাড়াও এটার সাথে আমরা আরো অ্যাড করেছি বিসিএস মেম্বারদের জন্য প্রয়োজনীয় যাবতীয় ভ্যালু অ্যাডেড সার্ভিসেস এই এই ইনিশিয়েটিভের মধ্যে রয়েছে। তো প্রোডাক্টের কি ফিচারগুলো যদি আমরা দেখি, এখানে আমাদের ইন্টারেস্ট রেট অবশ্যই 9%, এবং আমরা করোনা ক্ষতি সম্পর্কে আলাপ করছিলাম এবং ক্ষতির জন্য ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন, সেই প্যাকেজ থেকেও আমরা মেম্বারদেরকে সুবিধা প্রদান করবো আন্ডার দিস ইনিশিয়েটিভ। এছাড়াও ওমেন এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের জন্য স্পেশাল 7% ইন্টারেস্ট রেট থাকছে আপ টু 50 লাখ টাকা পর্যন্ত। আর এই ফ্যাসিলিটিতে আসলে আমরা কোল্যাটারালের কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন যে ক্ষুদ্র এবং মাঝারি সেক্টরে আমরা অতি ক্ষুদ্র সেক্টরে আমরা কোল্যাটারাল ফ্রি লোন দিই, এবং এই সেক্টরেও আমরা কোল্যাটারাল ফ্রি জামানতবিহীন লোন দেব। এবং লোন অ্যামাউন্টের ম্যাক্সিমাম লিমিট 1 কোটি। আসলে এই 1 কোটিটা হলো জামানতবিহীন লিমিট, কিন্তু প্রয়োজন বুঝে যদি জামানত থাকে এই লোনের লিমিটটা কিন্তু 1 কোটিতে সীমাবদ্ধ না, লোনটা আরো বেশি হতে পারে, বাট 1 কোটি পর্যন্ত আমরা জামানতবিহীন দেব। এবং এখানে প্রসেসিং ফি বলে কিছু নেই। আর এছাড়াও গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজ সেটাতে অ্যাক্সেস তো রয়েছেই, প্রথমে যেটা বললাম, এবং সেটার ইন্টারেস্ট রেট কিন্তু 4%, যেটা বাকি 5% মাননীয় সরকার আমাদেরকে ভর্তুকি দিচ্ছে। এবং এখন একটু দেখা যাক যে ভ্যালু অ্যাডেড সার্ভিস কি কি আমরা দিতে চাচ্ছি। আমাদের ভ্যালু অ্যাডেড সার্ভিসের মধ্যে রয়েছে প্রত্যেক বিসিএস মেম্বার একটি ফ্রি ডেবিট কার্ড পাচ্ছেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা যেটা আমরা আগামী বছরে আরো উন্নত করবো এবং আরেকটা পর্যায়ে নিয়ে যাব, সেই ইন্টারনেট ব্যাংকিং সেবাটা ফ্রি পাচ্ছেন এই ইনিশিয়েটিভের মাধ্যমে। এছাড়াও আমরা যেটা করছি, বিসিএস এর 7টি জেলা শহরে আমাদের কিন্তু ডেডিকেটেড রিলেশনশিপ অফিসার রাখছি, যারা ওই এলাকার বিসিএস মেম্বারদের যাবতীয় প্রবলেম বা ফাইন্যান্সিয়াল নিড বা প্রোডাক্ট ডিজাইন এখানে হেল্প করবে। এছাড়াও রয়েছে আমাদের পজ গেটওয়ে সুবিধা, এবং আমাদের যে কোনো কাস্টমাররা যদি কোনো একটা কম্পিউটার কিনে বা একটু বেশি দামের কিছু জিনিস কিনে, সেটা ইনস্ট্যান্টলি ইএমআই সলিউশন প্রোভাইড করা, এই সুবিধাটা বিসিএস মেম্বাররা পাবেন। এছাড়াও রয়েছে যেটা মুনির ভাই বলছিলেন যে দুটো বড় মার্কেট রয়েছে বিসিএস মেম্বারদের, একটা হলো আইডিবি ভবন, আর দ্বিতীয় বৃহত্তম মার্কেটটি হলো আসলে এলিফ্যান্ট রোডে, কয়েকটি মার্কেট মিলিয়ে। তো সেখানে ব্র্যাক ব্যাংকের দুটো ব্রাঞ্চ রয়েছে, এই দুটো ব্রাঞ্চ থেকে আমরা এক্সটেন্ডেড আওয়ার ক্যাশ সার্ভিস প্রদান করব এই এগ্রিমেন্টের আন্ডারে। এছাড়াও আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংক আজ থেকে প্রায় 1 বছর আগে এজেন্ট ব্যাংকিং সেবা শুরু করে, এবং আমাদের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক প্রায় 400 ছাড়িয়ে যাচ্ছে, এবং এই এজেন্ট আউটলেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই প্রত্যেকটি এজেন্ট আউটলেট থেকে এই বিসিএস এর মেম্বারগণ কিন্তু ব্র্যাক ব্যাংকের সমস্ত সার্ভিস অ্যাভেল করতে পারবেন। এছাড়াও আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক বা এজেন্ট ব্যাংকিং চ্যানেল, ওরা দেখছে যে এলিফ্যান্ট রোড এবং আইডিবি ভবন দুটো জায়গায় আমরা একটা এজেন্ট আউটলেট বসাতে পারি কিনা, এতে করে কিন্তু বিসিএস মেম্বাররা আইডিবি ভবন এবং এলিফ্যান্ট রোড সার্ভিস তো আছেই, সাথে এজেন্টের ব্যাংকিং সার্ভিসগুলো পেতে পারে। এছাড়াও আমরা আমাদের যে
কাস্টমার বেজ আছে ব্র্যাক ব্যাংকের, সেখানে তাদের যখন সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু বিসিএস বিসিএস মেম্বার আমরা করছি। ধন্যবাদ মোমেন ভাই। আমরা এখন আপনারা জানেন যারা একটু পরে জয়েন করেছেন আমাদের কি প্রোগ্রাম হচ্ছে। আজকের প্রোগ্রামে আমরা এখন মিস সোনিয়া বশির কবিরের কাছে যাব। সোনিয়া আপা, ধন্যবাদ আপনাকে, আপনি সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে। যেটা ব্র্যাক ব্যাংক থেকে মোমেন ভাই বললেন যে জাস্ট নিড গুলো জেনে তারপরে কাস্টমাইজ করে সলিউশনটা বানানো হয়েছে। আমি যখন বলছিলাম এটা একটা প্রোডাক্ট, তিনি বলেছেন এটা একটা প্রোডাক্ট না, এটা একটা সলিউশন, এবং তাদের যেইভাবে দরকার ওইভাবেই সলিউশনটা ডিজাইন করা হয়েছে। আপনি আগে আমরা জানি যে আপনি মাইক্রোসফটকে এই অঞ্চলে রিপ্রেজেন্ট করতেন, এখন নিজের ভেঞ্চার যেটা এসবি কে নিয়ে কাজ করছেন, আপনি একজন উদ্যোক্তা। ওই জায়গাটা থেকে ব্যাংক হিসেবে এবং এই সলিউশন গুলো একজন উদ্যোক্তার জন্য কতটুকু জরুরি, এবং কিভাবে এই জার্নিটা সরকারের যেটা ভিশন 2021 ডিজিটাল যেই বাংলাদেশ গড়ার বিনির্মাণ করার যে স্বপ্ন, ওইটা কতটুকু হেল্প করবে এই প্রচেষ্টাগুলো? সোনিপা, আপনার কাইন্ডলি একটু আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ ইমদাদ, সবাইকে আসসালামু আলাইকুম। পলক ভাই, আপনার সাথে আবার দেখা হচ্ছে। সো আমি ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি একটু তাড়াতাড়ি আমার 2-3টা পয়েন্ট আছে যে বলবো। প্রথমে কংগ্রাচুলেশনস শাহেদ ভাই, মুনির ভাই বিসিএস এর প্রেসিডেন্ট, এবং সেলিম ভাই ব্র্যাক ব্যাংকের এমডি এন্ড দ্য ব্র্যাক ব্যাংক টিম। আই থিঙ্ক ইটস এ ভেরি টাইমলি ইনিশিয়েটিভ, কারণ আমাদের যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়র্স যারা আছেন, যারা আমরা সিএসএমই বা এমএসএমই বলি, they are actually hurting, কারণ আমরা they are also known as the missing middle because they are too small for commercial banks and too big for microfinance. Currently it is stated that there is a 4 billion credit gap for them. So এখন এই ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগটা অনেক বড় একটা রোল প্লে করবে to help our SMEs be more successful, কারণ ল্যাক অফ ফান্ডিং এর জন্য গ্রোথ হচ্ছে না। এখানে আমি ফ্রম আ টেকনোলজি পয়েন্ট অফ ভিউ দুটা পয়েন্ট বলতে চাই। একটা হচ্ছে যে while this has started, at the end of the day একটা ইনোভেশন ইন আন্ডাররাইটিং এসএমই লোনস এর আমার মনে হয় প্রয়োজন হবে, যেটা আই এম শিওর ব্র্যাক ব্যাংক বিং আ লিডার এন্ড পায়োনিয়ার ইন ফিনটেক এটা বের করবে, বিকজ a lack of previous credit history creates a vicious cycle for SMEs, কারণ লোন অ্যাপ্লিকেশনে অনেক মিসিং ইনফরমেশন বা ইনকমপ্লিট ইনফরমেশন থাকলে ওটা অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যায় ফর্মাল ব্যাংক থেকে, আর এসএমই গুলো তখন ফিরে যায় আবার ইনফর্মাল সোর্সেস অফ ফান্ডিং where interest rates are very high. সো এই সমস্যাটা সমাধান করার জন্য মানে underwriting of SME loans, can it be simplified given the lack of data on small businesses that have no history of transacting with formal institutions? এটাতে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করে একটু ইনোভেশন আনতে পারি, আমার মনে হয় আরো মানুষ অনেক কুইকলি কোয়ালিফাই করবে। আর সেকেন্ড বলছি যে লেন্ডিংটা এখন ইন আদার কান্ট্রিজ যেখানে ডিজিটাল পেমেন্ট সার্ভিসেস সব ইভলভ করছে টু ডিজিটাল লেন্ডিং, অ্যান্ড বিকজ কোম্পানিজ আর accumulating user data and developing new ways to use it for credit worthiness analysis, alternative credit score যেটা বলে। সো মার্কেটপ্লেস লেন্ডিংটা যদি এখানে আমি রিকোয়েস্ট করবো ব্র্যাক ব্যাংক যদি এটা দেখে, উইথ ইউজেস ডিজিটাল প্ল্যাটফর্মস টু ডিরেক্টলি কানেক্ট লেন্ডার্স টু বরোয়ার্স। এটা অন্য দেশে কিন্তু ডাবল হয়েছে ফ্রম 2015 to 2017। সো ফার এটা চায়নাতে আছে, ইউনাইটেড কিংডম এন্ড US, and growing in other parts of the world such as Kenya and India.
Bangladesh, I am sure, will be coming up soon. এখানে regulators এর অনেক বড় একটা role play করবে to keep up with the fast-paced technology changes in fintech. But আমার মনে হয় যে আমরা যেদিকে যাচ্ছি, it is the যাত্রা যে শুরু হলো, it's going to be a wonderful journey. And I am very sure that when the credit gap is addressed for SMEs, it will move our GDP percentage points, which will help the economy. And especially COVID এর পরে যখন tightening of funding, rising non-performing loans, declining in transactions and credit demand এসেছে, এখানে ব্র্যাক ব্যাংকের উদ্যোগটা আমাদের এন্টারপ্রেনিয়রদেরকে অনেক অনেক বড় হেল্প করবে। সো এটা বলে আমি বেশি সময় নিব না, আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সোনিয়াপা, ধন্যবাদ আপনাকে। আমরা ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন সেলিম ভাই আপনার কাছে আসবো। সোনিয়াপা আসলে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আপনাকে জানিয়েছেন। একই সাথে আমরা আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে সরকারের যেটা ডিজিটাল বাংলাদেশ করার জন্য ব্যাংক হিসেবে আমরা ব্র্যাক ব্যাংক আমাদের প্ল্যানিংটা কি, আমাদের রোডম্যাপ গুলো কোন জায়গাতে আছে যেটা ভিশনটাকে আমরা টাচ করতে পারবো। সেলিম ভাই আপনার কাছে টেক করছি। থ্যাংক ইউ এমদাদ। সকলকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমার কথা কি শোনা যাচ্ছে এমদাদ? ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, শুরুতে আমি সালাম জানাই বিশেষ করে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি সাহেবকে, আমাদের বিসিএস এর প্রেসিডেন্ট জনাব আমাদের বিসিএস এর জেনারেল সেক্রেটারি মুনিরুল ইসলাম সাহেবকে, সোনিয়া কবির আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় ব্যক্তিত্ব, এসবিকে ফাউন্ডার, এবং অবশ্যই বিসিএস এর আমাদের প্রেসিডেন্ট শাহেদ মুনির সাহেবকে। এবং আমরা জানি যে অনেকে কিন্তু আমাদের বিসিএস এর পক্ষ থেকে অনেকে আজকে যোগদান করেছেন এই ছোট্ট প্রোগ্রামে। তো শুরুতে এই বিসিএস কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা ব্র্যাক ব্যাংকের উপর আস্থা রেখেছেন। আপনারা দেখেছে আমার মাথার উপরে লেখা আছে যে আমাদের এই ট্যাগলাইন এইটাই 19 বছর ধরে চলছে। আমাদের ট্যাগলাইনটা হচ্ছে আস্থা অবিচল। তো বিসিএস এর এই আস্থা, এর আগে কিছুদিন আগে আমার কলিগ তমাল বললেন বেসিস একইভাবে আমাদের সাথে একটা স্বাক্ষর করেছেন আরেকটা প্রোগ্রামে, তারাও আমাদেরকে অনেক আস্থা দেখিয়েছেন। এবং আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংক এই আস্থার উপরে আজকে প্রায় 3.5 লক্ষ এসএমই, কটেজ মাইক্রো স্মল, সোনিয়া কবির একটু আগে বললেন, গ্রাহকদের সাথে কিন্তু আজকে প্রায় 19 বছর ধরে বিভিন্ন রকম ব্যাংকিং সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত গর্বের সাথে আপনাদেরকে বলতে চাই যে এই যে আমরা যে বলি বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশের তৈরিতে বিনির্মাণে আমরা কিন্তু ব্র্যাক ব্যাংক সরকারের জন্য আমরা মনে করি যে আমরা একটা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত অংশীদার, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আমরা যে কাজগুলো করছি। আমাদের নিজস্ব যে ডিজিটাল ট্রান্সফরমেশন এর যাত্রা কয়েক বছর আগেই শুরু হয়েছিল, 2-2.5 বছর আগে, কিন্তু এর মধ্যে আমরা প্রচুর বিনিয়োগ করেছি, যেটা অনেক কিছু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রাহকরা এক্সপিরিয়েন্স করছে, আগামীতে আরো অনেক কিছু আপনারা দেখবেন। আমি মনে করি আমাদের এই করোনাকালীন সময়ে এই একটা পজিটিভ আউটকাম হয়েছে যে আমাদের দেশের এই এন্টায়ার ডিজিটাল এজেন্ডা এটা কিন্তু বেশ সিগনিফিকেন্টলি অ্যাক্সেলারেট হয়ে গেছে। একটা ইতিবাচক দিক একটা খারাপ সময়ের জন্য একটা যদি হয় অন্তত এইটা যে আমাদের ডিজিটালাইজেশন সারা বাংলাদেশে এটা কিন্তু সাংঘাতিকভাবে বেগ পেয়েছে। আজকের আলোচনাতে একটু আগে তমাল যেটা বললেন, একটু আগে আমাদেরকে আমরা কিন্তু সকলে বুঝতে পারছি যে ডিজিটাল ব্যাংকিং সেবা আর ব্যাংকিং সেক্টর থেকে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার সাপোর্ট না দিতে পারলে আমাদের জনসাধারণ এবং ক্ষুদ্র বিশেষ করে কটেজ মাইক্রো স্মল ব্যবসায়ীরা এই মন্দা অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না, অন্তত সহজে পারবে না, তাদের অনেক বেশি সময় লাগবে। তাই আমরা বিসিএস এর সাথে তাদের সব সদস্যর সাথে বসে একটা টেলার মেড সলিউশন, যেটা একটু আগে ইমদাদ বলে, এটা একটা প্রোডাক্ট না, অনেকগুলো সার্ভিস কেপেবিলিটি প্রোডাক্ট সহ একটা সলিউশন তাদেরকে দেওয়া হচ্ছে। শুধু ফাইন্যান্সিয়াল না, বিভিন্ন সার্ভিস রিলেটেড সাপোর্টও আছে।
অনেকে ভাবেন যে ব্র্যাক ব্যাংক এত এসএমই করে কেন। আসলে কিন্তু 2001 সনে ব্র্যাক ব্যাংকে এই এসএমই খাতে ফোকাস করার জন্যই ব্র্যাক ব্যাংককে তৈরি করে গিয়েছিলেন আমাদের প্রয়াত ফাউন্ডার স্যার ফাজলে হাসান আবেদ কেসিএমজি। আমাদের our main focus in life is to support cottage micro small industry। কেন উনি তখন মনে করেছিলেন 2000 সনে যে এই সেক্টরকে সাপোর্ট করলে ঠিকমতো ব্যাংকিং সার্ভিস দিয়ে তাহলে কিন্তু আমাদের যে আর্থিক অন্তর্ভুক্তিকরণ যে এজেন্ডাটা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এজেন্ডাটা সবচেয়ে ত্বরান্বিত হবে বাংলাদেশের মতো দেশে। এবং আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু এখনো জার্মানি, জাপান, আমেরিকার মতো বড় বড় দেশে, উন্নত দেশেও এই সিএমএসএমই comprises close to 70-80% of their economy। এটা যে কত বড় একটা সেক্টর ওখানেই বোঝা যায়। যাই হোক, আরেকটা বড় জিনিস যে আমরা তো একটু আগে বলেছিলাম প্রায় 3.5 লক্ষ আমাদের গ্রাহক আছে অলরেডি, কিন্তু আমরা এটাকে এর চেয়ে অনেক অনেক বেশি বাড়াতে চাই। আমরা এই যেমন আমরা কিন্তু আপনারা হয়তো কেউ কেউ জানেন 500 জনের বেশি বিসিএস এর মেম্বার অলরেডি কিন্তু ব্যাংকিং করে ব্র্যাক ব্যাংকের সাথে, এবং 30-35 কোটি টাকার মতো লোন, উইচ মিনস অ্যাপ্রক্সিমেটলি 5-6 লাখ টাকা পার কাস্টমার তারা কিন্তু অলরেডি নিয়েছে। আমরা এতে খুশি না। এটা কখন 3000 কোটি টাকা হবে সেটা আমরা দেখতে চাই। আমি কোনোদিন ভুলবো না স্যার ফাজলে হাসান আবেদ স্যার সব সময় আমাদেরকে একটা কথা বলতেন, স্মল ইজ বিউটিফুল বাট বিগ ইজ ইম্প্যাক্টফুল। আমরা এই 500 জন গ্রাহক, বিসিএস এর 500 জন গ্রাহক 30 কোটি নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা চাই যে আপনাদের 15,000 মেম্বার প্রত্যেকে ব্যাংকিং করুক ব্যাংক থেকে, এবং প্রত্যেকে তারা এই ফ্যাসিলিটি নিক। 3000 কেন, এটা 20,000 কোটি টাকা যদি পারি লোন দিতে, উই উইল বি গ্র্যাটিফাইড। এটাই আমাদের লক্ষ্য। আমরা ছোট হতে চাই না, আমরা আরো অনেক অনেক বড় হতে চাই। এখন বাংলাদেশের পুরো কটেজ মাইক্রো স্মল সেক্টরের মধ্যে আমরা প্রায় 5-6%, এবং বিশেষ করে ক্ষুদ্র ঋণে অর্থাৎ কটেজ মাইক্রো অ্যান্ড স্মল লেন্ডিং এ আমরাই সবচেয়ে বড়, এবং কোল্যাটারাল ফ্রি লেন্ডিং এ পুরো সেক্টরের প্রায় শতকরা 40-45% ব্র্যাক ব্যাংক একলা কম্প্রাইজ করে। কাজে এই সেক্টরকে যেমন আমরা চিনি খুব ভালো মতো, এই সেক্টর যেমন আমাদের ডিএনএ এর মধ্যে, আমাদের রক্তের মধ্যে এটা লেগে আছে, এই সেক্টরকে আমরা ভয় পাই না, এই সেক্টরকে আমরা বুঝি, আমরা এই সেক্টরে চিরকাল ফোকাস করতে থাকবো। আজকে ব্র্যাক ব্যাংকের ব্যালেন্স শিট আপনাকে একটু জানাই পলক ভাই, প্রায় 30,000 কোটি টাকার উপরে, তার মধ্যে শতকরা 47% এই কটেজ মাইক্রো স্মল সেক্টরে। তার মানে কি আমরা কর্পোরেট কমার্শিয়াল ব্যবসা করি না বা রিটেল পার্সোনাল ব্যাংকিং করি না? অবশ্যই করি, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, আওয়ার প্রায়োরিটি ইজ কটেজ মাইক্রো স্মল। এবং আজকে স্যার আবেদ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের ওই লক্ষ্য বদলায়নি, লক্ষ্যটা এখনো তাই রয়ে গেছে। আর এক্ষেত্রে আমি শেষ করার আগে একটু বলে নিই, এই আমরা যে এই যে আর্থিক সক্ষমতা, অর্থনৈতিক মুক্তির দিকে আমরা ছুটে চলেছি, আমরা মনে করি এই কটেজ মাইক্রো স্মল সেক্টরকে যদি আমরা সাপোর্ট করতে পারি বেশি করে, তাহলে কিন্তু এই অর্থনৈতিক মুক্তি এবং এই আর্থিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমেই we can achieve real financial inclusion, real social and development welfare, উন্নতিটা আসবে, উন্নয়নটা আসবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যগণ তারা যদি আমাদেরকে সাহায্য করেন, আমাদের এই লোনগুলো নিয়ে আমাদের দেশকে, আমাদের জনগণকে, আমাদের কটেজ মাইক্রো স্মল সেক্টরকে তারা ডিজিটালাইজ করতে এগিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আমাদের একটা বড় লক্ষ্য অলরেডি উইল বি অ্যাচিভড। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংককে। তারা এই অত্যন্ত চ্যালেঞ্জিং সময়, এই মহামারীর সময় আমাদের পাশে, ব্যাংকিং সেক্টরের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন, জনগণের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন,
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেরকে সহায়তা করেছেন, এটা কিন্তু একটা অসাধারণ উদ্যোগ আমি মনে করি। বাংলাদেশের মতো দেশে প্রায় 3.5% আমাদের জিডিপি তারা কিন্তু আমাদের স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, এবং দুনিয়ায় খুব বেশি দেশ আমাদের মতো সাইজের, আমাদের মতো ডেভেলপিং স্ট্যাচারের দেশ তাদের পুরো জিডিপি 3.5% দিতে পারেনি। এবং শুধু তাই না, বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন রকম লিকুইডিটি পাম্প করেছে আমাদের এই ব্যাংকিং সেক্টরে গত 4-5 মাসে, এতে দেখবেন সুদের হার কিভাবে পড়ে গেছে, যার ফলে এখন যদি লোন দিতে হয় কোনো ব্যাংকে খুব সহজ সুদের হারে সেটা দিতে পারবে তারা। এবং সবচেয়ে মজার কথা কি, বিদেশি অর্থনৈতিকদেরকে, বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা সবসময় বলি, আমাদের দেশের ফান্ডামেন্টালস, আমাদের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসে এখনো যে মনিটারি এবং ফিসক্যাল স্পেস আছে, আমরা এই উদ্যোগগুলো কয়েক বছর চালিয়ে যেতে পারবো। পৃথিবীতে কিন্তু বেশি দেশ এরকম পারবে না। We are very lucky that we have been guided so well over the last 10 years by this government and its luminaries. ICT প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই, এবং যে আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে দাঁড়াতে পেরেছেন, একটু দুটো কথা বলতে পারবেন। আপনার উপস্থিতি কিন্তু সব সময় আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আপনাদের সকলকে সালাম জানাই আবার, সকলে ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ সেলিম ভাই। আমরা এবার আসবো আমাদের আইসিটি প্রতিমন্ত্রী, তথ্য এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক তার কাছে। তার আগে আমরা অনেক অডিয়েন্সকে দেখতে পাচ্ছি, আমরা বলবো যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ প্রশ্নটা এখানে রাখতে পারেন। আমরা কিছু প্রশ্ন পেয়েছি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ অংশে আপনাদের প্রশ্নগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন আছে, আমার কাছে যথেষ্ট প্রশ্ন এসেছে, তারপর বলবো আরো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা যাচ্ছি জনাব জুনায়েদ আহমেদ পলক আপনার কাছে। তার আগে তিনি সম্ভবত, জি, আমরা পলক ভাই আপনার কাছে জানতে চাই যে এই বিসিএস এবং ব্র্যাক ব্যাংকের এই প্রচেষ্টা, উদ্যম, আমরা জানি যে আপনি খুব কানেক্টেড উইথ দা আইসিটি এবং উদ্যোক্তা যারা আছেন খুব কানেক্টেড। তো এই প্রচেষ্টাটা কতটুকু হেল্প করবে এবং আপনার মতামত এবং আপনার দিক নির্দেশনা। জি, অনেক ধন্যবাদ ইমদাদ ভাই আজকে চমৎকার করে সঞ্চালনা করার জন্য। এবং প্রথমেই অভিনন্দন ব্র্যাক ব্যাংক এবং বিসিএস কে এই চমৎকার একটি আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে পলক ভাই, একটু ড্রপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিকে এই চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ করে আমাদের যারা উদ্যোক্তারা আছেন তাদের জন্য। আমরা আজকে এখানে কথা শুনলাম ব্র্যাক ব্যাংকের যিনি সিইও আছেন সেলিম হুসাইন, এবং আমাদের বিসিএস এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, এবং সৈয়দ আব্দুল মোমেন যিনি এই হেড অফ এসএমই দেখছেন, এবং আমাদের প্রিয় সোনিয়া বশির কবির যিনি এখন আমাদের শুধু উদ্যোক্তা নিজে সকলকে উৎসাহ দিচ্ছেন না, আরো অনেক উদ্যোক্তা তৈরি করার জন্য উনি এসবিকে ভেঞ্চার ক্যাপিটাল থেকে উনি আরো সহযোগিতা করছেন, সবাইকে অন্যান্য সহযোগিতা দিচ্ছেন, মেন্টরশিপ করছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন, এবং নিজে উদ্যোক্তা হয়ে আরো অনেক উদ্যোক্তাকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন। এবং আজকে বিসিএস এর সভাপতি আমাদের সকলের প্রিয় শহীদ মনির ভাই সহ আজকে সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনলাইনে যুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব, এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার শারদীয় শুভেচ্ছা। এখানে কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 1987 সাল থেকে বিসিএস কিন্তু আমাদের এই প্রযুক্তি খাতে অসামান্য অবদান রেখে চলেছে, এবং বিশেষ করে গত 11 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন, সেই ভিশন পূরণের জন্য বিসিএস
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন 96 সালে, তখন কিন্তু বাংলাদেশে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা খুবই কম ছিল এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন জনাব সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বাংলাদেশে কম্পিউটার আমদানির উপরে শুল্ক মুক্ত করে দেন, তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন শহীদ শাহ এম এস কিবরিয়া, তার নেতৃত্বে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসে। বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সদস্যরাও তখন কম্পিউটার ব্যবহার করার সুযোগ পায় যখন কম্পিউটারের শুল্কটা মাননীয় প্রধানমন্ত্রী মুক্ত করে দেন। তো সেই সময় কিন্তু বিসিএস এর যারা সদস্য তারাই কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষদেরকে কম্পিউটার ব্যবহার করার সুযোগটা তারা করে দিয়েছিলেন এবং সেক্ষেত্রে বিসিএস এর যে অগণিত হাজার হাজার সদস্য আছে ঢাকা এবং ঢাকার বাইরে, তাদের প্রতি আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তবে এখন বিষয়টা একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন কিন্তু আবার আমরা আস্তে আস্তে কিন্তু আমরা কম্পিউটারের উপরে শুল্ক ধার্য করছি। এটা হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যখন আমরা একেবারে দ্বার প্রান্তে 21 সাল আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে, যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি মধ্যমায়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছেন, ঠিক তখন কেন সরকার আমাদের এই হার্ডওয়্যার এবং ডিজিটাল ডিভাইসের উপরে শুল্ক যুক্ত করছে? সেটা কিন্তু একটা চমৎকার ব্যাপার। কারণ আমি এই মুহূর্তে এটুকু অনুরোধ করতে চাই যে বিসিএস এর যারা মেম্বাররা আছে, যারা এখন বিভিন্ন ধরনের কম্পিউটার সামগ্রী অথবা ডিজিটাল ডিভাইস ইম্পোর্ট করছেন, তারা সকলেই ম্যানুফ্যাকচারার হয়ে যান। সেটাই থাকবে আমার আজকে এখানে প্রথম অনুরোধ এবং আমার আবেদন সকলের কাছে। আর ব্র্যাক ব্যাংকের কাছে আবেদন থাকবে যে তারা আজকে 1 কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন তারা কিন্তু ঋণ দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। তারা ইতিমধ্যেই 30 কোটি টাকা দিয়েছে এবং আরো 30 কোটি শুধু নয়, এখানে আপনারা শুনেছেন যে সেলিম ভাই বলেছেন যে 30,000 কোটি টাকা কিন্তু তারা বিনিয়োগ করেছে এবং যার 47% কিন্তু মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স। এবং ইতিমধ্যেই সোনিয়া বশির কবির এবং আমাদের মনিরুল ইসলাম তারা কিন্তু বলেছেন যে একটা দেশের অর্থনীতিটাকে শক্তিশালী করার জন্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সরা কতখানি ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে যদি আমাদের বিসিএস এর কোনো মেম্বার যদি তারা অ্যাসেম্বলিং প্ল্যান্ট অথবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চান ল্যাপটপের জন্য, ডেস্কটপের জন্য, যে কোনো কম্পিউটার অথবা স্মার্টফোন, যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের জন্য, তাহলে ব্র্যাক ব্যাংক যেন তারা অর্থায়নের বিষয়টা বিবেচনায় রাখে, আরো বড় ধরনের অর্থায়ন যাতে তারা করে। আর আমাদের হাইটেক পার্ক অথরিটির আওতায় যে 28টা হাইটেক পার্ক হচ্ছে এবং 64টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে, সেই জায়গাগুলিতে বিসিএস এর মেম্বার এবং ব্র্যাকের বিনিয়োগ উৎসাহিত করার জন্য আমরা বিশেষ মূল্যে আমরা সেখানে আমাদের উদ্যোক্তাদেরকে সুযোগ করে দেব। ইতিমধ্যেই এখানে আমাদের ওয়ালটন এবং বিদেশের যে কোম্পানি স্যামসাং, তারা কিন্তু আমাদের হাইটেক পার্কে তাদের কিন্তু সেই অ্যাসেম্বলিং এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা শুরু করে দিয়েছে। সে কারণেই আমরা যখন প্রতি বছর 4 কোটি মোবাইল ফোন আমদানি করতাম তখন কিন্তু সম্পূর্ণ টাকাটাই বিদেশে চলে যেত, কিন্তু গত বছরে আমরা দেখেছি যে 3.5 কোটি মোবাইল ফোন বিক্রি হয়েছে বাংলাদেশে, যার 2 কোটি মোবাইল ফোন বাংলাদেশের মাটিতে অ্যাসেম্বল করা। এমনকি এখন ওয়ালটনের পাশাপাশি স্যামসাং একটি জিরো ইম্পোর্ট পলিসি ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন যে তারা 2020 সালের পর আর কোনো মোবাইল ফোন হ্যান্ডসেট বাংলাদেশে আমদানি করবে না। এই বছরে তাদের ফ্ল্যাগশিপ যে মডেল স্যামসাং এর যে নোট 20 আলট্রা, সেটাও কিন্তু ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, এই একেবারে ঘোষণা করে কিন্তু তারা এটা প্রচার করছে এবং তারা কিন্তু ম্যানুফ্যাকচার ডিজিটাল ডিভাইস অ্যাসেম্বলিং এবং ধাপে ধাপে ম্যানুফ্যাকচারিং এর দিকে যেন ধাবিত হয়। কারণ আমাদের সরকার থেকে কিন্তু ঠিক 97 সালে যেরকম শুল্ক মুক্ত আমদানির জন্য পলিসি সাপোর্ট দেওয়া হয়েছিল, বাংলাদেশের সাধারণ মানুষ কম্পিউটারের ব্যবহার করার সুযোগ পেয়েছিল, একই রকম ভাবে 2015 সালে 6ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল টাস্ক ফোর্সের দ্বিতীয় সভায়
উনি সভাপতিত্ব করছিলেন এবং বৈঠকের শেষে মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন সজীব ওয়াজেদ জয় ভাই, এবং তখন উনি বললেন যে আমরা 21 সালের মধ্যে আমরা ডিজিটাল ডিভাইস শুধু ম্যানুফ্যাকচারিং এ না, আমরা এক্সপোর্টে যেতে চাই, সেই জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এবং আমরা কিন্তু 2016-17 অর্থ বছর থেকেই আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের 154টা কম্পোনেন্টের উপরে আমাদের যে ইম্পোর্ট ডিউটি, খুচরা যন্ত্রাংশ যেগুলো ডিজিটাল ডিভাইস বানানোর জন্য দরকার, সেগুলো কিন্তু ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% আমরা করে দিয়েছি, যার ফলেই কিন্তু আজকে 9টা মোবাইল ফোন অ্যাসেম্বলিং প্ল্যান্ট এবং একাধিক ল্যাপটপ অ্যাসেম্বলিং প্ল্যান্ট কিন্তু বাংলাদেশে স্থাপিত হয়েছে। এবং যেটা বলছিলাম যে এটা যে একটা $1 বিলিয়ন একটা মার্কেট তৈরি হয়েছে বাংলাদেশে, এই যে 4 কোটি মোবাইল ফোনের দরকার প্রতি বছর এবং 5 লক্ষাধিক যে কম্পিউটারের দরকার প্রতি বছর বাংলাদেশে, এইটা কিন্তু যদি আমরা লোকালি যদি অ্যাসেম্বল করতে পারি, ম্যানুফ্যাকচারিং করতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন যে কি পরিমাণ আমাদের কর্মসংস্থান তৈরি হবে, কি পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, এবং আমাদের যে আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সেইটার দিকে আমরা কতখানি এগিয়ে যেতে পারবো। এবং আরেকটা বিষয় আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের দেশের মাটিতে যে কোনো হার্ডওয়্যার উৎপাদন করে রপ্তানি করলে কিংবা কোনো সফটওয়্যার সার্ভিস বিদেশে রপ্তানি করলে আমরা কিন্তু 10% ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি। হয়তো এটা অনেকেরই জানা নেই, কিন্তু আমাদের উদ্যোক্তাদের এই সুযোগটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। ইতিমধ্যেই কিন্তু আমাদের আইটি সফটওয়্যার যারা এক্সপোর্টার, তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করছেন, এবং আমাদের ইতিমধ্যেই আমরা $1 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করেছি, এবং আমাদের লক্ষ্য যে 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা আইটিএস সেক্টর থেকে এক্সপোর্ট করব। তো সেইখানে যদি আমরা ধরেন যে আমাদের লোকাল ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারার এবং অ্যাসেম্বলার যারা হবেন তাদেরকে 10% ক্যাশ ইনসেন্টিভটা দিতে পারি, তাহলে আমাদের চিন্তা করেন ইকোনমিটা কত সমৃদ্ধ হবে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আমি এখানে উল্লেখ করতে চাই যে সকলেই বলেছেন যে আমাদের যে বাণিজ্যিক বৈচিত্র্যকরণের বিষয়টি, কারণ আমরা এখন কি আমাদের ইকোনমির যে 3টা সোর্স, সেটা হচ্ছে প্রথমত আমাদের কৃষি। বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন আজ থেকে 50 বছর আগে যে বাংলাদেশের সবচেয়ে সেরা 2টি সম্পদ, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে মানুষ। আজকে দেখেন যে 50 বছর পরে এসেও আমরা এই গত 7 মাসের প্যান্ডেমিকের মধ্যে আমরা বঙ্গবন্ধুর সেই দূরদর্শী সিদ্ধান্ত এবং দিক নির্দেশনাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পূরণ করতে পারলাম। আজকে যে আমরা বলছি যে আমাদের আসিয়ান এবং সাউথ এশিয়ান যতগুলি দেশ আছে তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা গত 20 সালের জুন পর্যন্ত 5.2% প্রবৃদ্ধি তারা অর্জন করতে পেরেছে। পৃথিবীতে অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলো কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছে তাদের অর্থনৈতিকভাবে তাদের টিকিয়ে থাকতে। সেখানে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র তাদের মাটি এবং মানুষকে কাজে লাগিয়ে কিন্তু এই অর্থনৈতিকভাবে আমরা টিকে থাকতে পারছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কৃষির পরে, যে কৃষিতে আমাদের প্রায় 3 থেকে 3.5 কোটি শ্রমিক জড়িত আছে, এই কৃষি শ্রমিক, তারপরে কিন্তু একটা বড় ক্ষেত্র হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই পোশাক শিল্পে যেখানে 40 লক্ষ আমাদের তরুণ তরুণীরা কাজ করছে, যেখান থেকে আমরা $32 বিলিয়ন আমরা কিন্তু রপ্তানি আয় করতে পারছি। আর তৃতীয় যে সোর্স অফ ইনকাম সেটা হচ্ছে আমাদের $20 বিলিয়ন, যেটা আমাদের 1 কোটির বেশি আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনেরা আছে, তারা কিন্তু এই টাকাটা পাঠাচ্ছে বলেই আমাদের ইকোনমিটি কিন্তু অনেক শক্তিশালী অবস্থায় এই প্যান্ডেমিকের মধ্যেও আছে। কিন্তু এই 3টা সেক্টরের বাইরে যদি চতুর্থ কোনো শিল্পের কথা বলি, তাহলে কিন্তু আমাদের আইটি এবং আইটিএস শিল্প, যেখানে আমাদের প্রায় $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি, এবং আগামী 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং একটা টার্গেট করছি। তো সেখানে কিন্তু এই অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি মধ্যম আয়ের দেশ হতে চাই, যেটা ওয়ারেন বাফেট বলে থাকেন যে একটা ঝুড়ির মধ্যে সবগুলো ডিম রাখতে হয় না, তো আমরা পোশাক শিল্পের বাইরে যদি দ্বিতীয় আরেকটা শিল্প আমাদের আইটি শিল্পকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু যে কোনো কারণে যদি আমাদের সেই প্রথম এবং দ্বিতীয় যে উৎস আমাদের অর্থনীতির, সেটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমরা তাহলে কিন্তু তৃতীয় চতুর্থ উৎস থেকে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধটা আমরা সেই হতে পারবো। তো সেই জন্য আমি বলবো যে ট্রেড ডাইভার্সিফিকেশনের জায়গায় আমাদের কিন্তু আইটি এবং আইটিএস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্র্যাক ব্যাংক আমাদের শুধু একটা ব্যাংকের নাম না,
ব্র্যাক কিন্তু একটা ইন্টারন্যাশনালি বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য কিন্তু অনেক পজিটিভ কিন্তু রোল প্লে করেছে। এবং মরহুম আমাদের স্মরণীয় স্যার ফজলে হাসান আবেদ স্যার, উনি শুধু ব্র্যাক ব্যাংকই নয়, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাকের যে ফিনটেক যে ফ্রন্ট এন্ড সেটা হচ্ছে বিকাশ সহ ব্র্যাক এনজিও হিসাবে সারা বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশকে যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু গড়ে তুলছিলেন, ঠিক সেই সময় থেকে এখন পর্যন্ত যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন, এখন পর্যন্ত কিন্তু ব্র্যাক বাংলাদেশ সরকারের একজন অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তার জন্য আমরা ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সবশেষে আমি বলবো যে আমরা এই প্যান্ডেমিকের মধ্যে খেয়াল করলাম যে যেই দেশগুলো আসলে স্বয়ংসম্পূর্ণ, তাদের কৃষি শিল্পে তারাই কিন্তু অর্থনৈতিকভাবে টিকে আছে। আর যেই দেশগুলো পরনির্ভরশীল, অর্থাৎ তাদের কৃষি খাদ্য বা শিল্প বা ঔষধ এই সকল ক্ষেত্রে যদি অন্য দেশের উপরে যারা নির্ভরশীল, তারা কিন্তু মারাত্মকভাবে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই গত 7 মাসের যে মহামারী, এই করোনা ভাইরাসের মহামারী থেকে যে শিক্ষাটা আমরা অর্জন করেছি সেটা হচ্ছে যে আমাদের আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে আমাদের হার্ডওয়্যার উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা আত্মনির্ভরশীল হব, সার্ভিস প্রোভাইডিং এ শুধু দেশ না সারা বিশ্বকে আমরা যেভাবে এখন আউটসোর্সিং এ আমরা হেল্প করছি, একই রকম ভাবে আমাদের হার্ডওয়্যার রপ্তানিতেও আমরা এগিয়ে যাব। তো এই আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ব্র্যাক ব্যাংক যৌথভাবে যে উদ্যোগটা গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই উদ্যোগের জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং সাথে সাথে আরেকটি আশ্বাস আমি প্রদান করছি যে আমাদের হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে বিসিএস এর উদ্যোক্তাদের জন্য অবশ্যই আমরা জায়গা দেব, বিশেষ সুযোগ সুবিধা দেব। এর সাথে সাথে ব্র্যাক ব্যাংক যাদেরকে ফাইন্যান্স করবে, অর্থাৎ যাদের এই যে আপনার যে জামানতবিহীন যে ফাইন্যান্সিং তারা করছে, সেইটাকে আমরাও কিন্তু কো ইনভেস্টের জন্য আমাদের স্টার্ট আপ বাংলাদেশ থেকে আমরা কিন্তু সহযোগিতা করব। অর্থাৎ তাদের যে ডিউ ডিলিজেন্স সেটা যেহেতু ব্র্যাক ব্যাংক অনেকটা করে ফেলছে, সেহেতু তাদের স্টার্ট আপ বাংলাদেশ থেকে তাদের সিড মানি কিংবা গ্রোথ স্টেজের তারা ফাইন্যান্সিং পেতে সুবিধা হবে। কারণ আমরা কিন্তু আমাদের দিক থেকে প্রায় $1 মিলিয়ন পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 7 কোটি টাকা আমরা পার রাউন্ড কিন্তু আমাদের স্টার্ট আপদেরকে দিতে পারবো। সেখানেও কিন্তু কোল্যাটারাল ফ্রি লোন এবং যেই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড দেওয়ার কিন্তু সুযোগ আমাদের দিক থেকে আছে। তো আমি আজকে ব্র্যাক ব্যাংক এবং বিসিএস এর আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিসিএস উদ্যোক্তাদের জন্য শুভকামনা জানিয়ে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশে আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমরা সকলেই সম্মিলিতভাবে গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনার অনেক দিক নির্দেশনামূলক এবং ইনফরমেটিভ স্পিচের জন্য। আমরা এখন শহীদ মুনির ভাইয়ের কাছে আসব। তার আগে একটা প্রশ্ন, আমরা মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে একটা প্রশ্ন এসেছে, আমি এইটা একটু করি, তারপরে শহীদ মুনির ভাইয়ের পরে আমরা কোয়েশ্চেন গুলো নিব। একজন লিখেছেন মুসা সাগর, তিনি লিখেছেন যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন, এজন্য তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে ব্যাংকিং সেক্টরকে ডিজিটালাইজ করার জন্য আপনাদের কি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা হচ্ছে ব্যাংকটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। আগে ছিল কি যে ব্যাংক হচ্ছে বড় লোকদের একটা প্রতিষ্ঠান, কিন্তু এখন কিন্তু আর তা না। এখন ব্যাংক মানুষের পকেটে, মানুষের হাতের মধ্যে। এখন কিন্তু মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, এটা কিন্তু ওই যে 15-20 বছর আগে, সম্ভবত 15-20 বছর আগে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন উনি যে ব্যাংকিং ইজ নেসেসারি বাট ব্যাংকস আর নট। এটা কিন্তু আজকে 20 বছর পরে এসে খুবই বাস্তবসম্মত একটা ভবিষ্যৎবাণী হিসেবে এটা বাস্তবেতে রূপান্তরিত করেছে। যে আসলে দেখুন যে ব্র্যাক ব্যাংক এখন কিন্তু মোবাইলে চলে এসছে, এখন কিন্তু এজেন্ট ব্যাংকিং বাজারে বাজারে হাটে হাটে চলে গেছে, এবং ডিজিটাল ব্যাংকিং এখন কিন্তু টুইটার ব্যাংকিং হচ্ছে, এখন কিন্তু আপনার মেসেঞ্জার ব্যাংকিং হচ্ছে। সো ব্যাংকিং কিন্তু নেসেসারি, কিন্তু ব্যাংকস আর নট। সো এই ডিজিটাইজেশন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ব্যাংকের, এবং নতুন নতুন ডিজিটাইজেশন না, ইনোভেশনও হচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের উদ্ভাবকই তো আমরা, আমাদের বাংলাদেশই তো সারা পৃথিবীকে উপহার দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট, এবং এটি বিকাশ ব্র্যাকেরই একটা সিস্টার কোম্পানি যারা আর কি পুরো বিশ্বকে উপহার দিয়েছে। এবং মোবাইল ব্যাংকিং এ কিন্তু আমরা এই গত 7 মাসে
আমরা ডাবল হয়েছে। অ্যাকাউন্ট আগে ছিল মনে হয় 4-5 কোটি, এটা 9 কোটিতে পরিণত হয়েছে। শুধু একটা না, আমাদের আরো অনেক মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট কিন্তু তারা কম্পিটিশন করছে একজন আরেকজনের সাথে এবং সার্ভিসের মান বাড়াচ্ছে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে বড় একটা জায়গা ছিল ইন্টারঅপারেবিলিটি। কারণ আপনি দেখেন যে আপনি গ্রামীণ ফোন থেকে আপনি রবিতে ফোন করতে পারেন, আপনি রবি থেকে বাংলালিংক কিংবা টেলিটক থেকে বাংলালিংকে ফোন করতে পারেন, কিন্তু এখন আপনি বিকাশ থেকে নগদে বা রকেট থেকে শিওর ক্যাশে পাঠাতে পারেন না। তো এইটার সলিউশন কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে দিয়েছেন। উনি কিন্তু আমাদেরকে ইন্টারঅপারেবল ডিজিটাল যে ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম সেটা কিন্তু করার জন্য পুরো নির্দেশনা দিয়েছেন এবং আমরা আইসিটি ডিভিশন থেকে সেটা তৈরি করে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করেছি গত মাসে। আমরা আশা করছি যে এটা পাইলট এবং টেস্টিং এর পর আমাদের আগামী বছরের মধ্যেই অর্থাৎ 21 সালের মধ্যেই আমাদের একটা মোবাইল ওয়ালেট থেকে আরেকটা মোবাইল ওয়ালেট, ডিজিটাল ওয়ালেট থেকে ব্যাংক থেকে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এটা আমরা উপহার দিতে পারবো, যার ফলে একটা ফিনটেকে একটা রেভলিউশন হয়ে যাবে বাংলাদেশে, যেটা আমরা প্রত্যাশা করছি। যেরকম ধরেন ই নথির মাধ্যমে যেরকম ফাইল কিন্তু আমাদের ই ফাইলের মাধ্যমে সম্পাদন করেছি, একই রকম ভাবে ফিনটেক রেভলিউশনের জন্য আমাদের এই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম একটা বৈপ্লবিক ভূমিকা পালন করবে, যার ফলে আমাদের এই যে ব্যাংকের যে ডিজিটাইজেশন। এবং আরেকটা বিষয় এখানে সোনিয়া আপা বলেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম এটা উল্লেখ করতে, এটা চমৎকার বিষয়ের উনি অবতারণা করেছেন যে ক্রেডিট প্রোফাইলিং অ্যান্ড ক্রেডিট রেটিং, এটা কিন্তু আমাদের এখন ঘাটতি আছে। এই ইনফরমেশন ঘাটতির কারণে অনেক কিন্তু মাইক্রো স্মল এন্টারপ্রেনাররা ব্যাংকে গেলে তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হয়, কারণ তাদের কোনো হিস্টরি নাই, তাদের ক্রেডিট হিস্টরি নাই। তো আমাদের যখন ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম হবে, ফলে ছোটখাটো যত রকমের লেনদেন আছে সব কিন্তু তার ডিজিটাল রেকর্ড থেকে যাবে, তার কিন্তু ডিজিটাল হিস্ট্রি থাকবে, যার ফলে সে কিন্তু হয়তো তার অনেক বেশি জামানত নাই, কিন্তু তার হিস্ট্রি আছে যে সে 5 বছর ধরে 10 বছর ধরে সে কিরকম লেনদেন করে, কার সাথে লেনদেন করে, কি ধরনের লেনদেন করে, সেই ক্রেডিট হিস্ট্রি কিন্তু সে ইজিলি ব্যাংকের সামনে দিলে সে কিন্তু বড় ধরনের কিন্তু ক্রেডিট ফ্যাসিলিটিস এবং সাপোর্ট পেতে পারে। তো আইডিটিপির মধ্যে কিন্তু শুধুমাত্র ইন্টারঅপারেবিলিটি না, এই ক্রেডিট স্কোরিং, ক্রেডিট আপনার প্রোফাইলিং এবং ক্রেডিট হিস্ট্রিটাও কিন্তু আমরা রাখতে পারবো, সেটাও কিন্তু আমাদের ডিজিটাল ব্যাংকিং এ একটা বড় কিন্তু সাপোর্ট দেবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমরা ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য শহীদ মনির ভাই আপনাকে রিকোয়েস্ট করব। জি, ধন্যবাদ। আজকের বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ব্র্যাক ব্যাংকের পার্টনারশিপ প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি, আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির পথ প্রদর্শক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সেলিম আরএফ হোসেইন, হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, আমাদের সোনিয়া আপা সহ যারা অনলাইনে যুক্ত আছেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতি প্রিয় পলক ভাইকে। আমরা যখন এই প্যান্ডামিকের সময় আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি সবাই খুব দিশেহারা, ও সময় পলক ভাই আমাদের সব ইন্ডাস্ট্রি লিডারদেরকে নিয়ে উনি মিটিং করেছিলেন এবং বলেছিলেন যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনার পাশে আছি, আইসিটি ডিভিশন আপনাদের পাশে আছে। এবং উনি এও বলেছিলেন যে অন্য কোনো ডিপার্টমেন্টও যদি আপনাদের কোনো দরকার হয় সেক্ষেত্রেও আমাদেরকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। এই যে সাহসটা দেওয়া আমাদেরকে এবং আমাদের পাশে দাঁড়ানো, এবং আমি দেখে আসছি এই লম্বা সময় 7 মাস ধরেই প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা সমস্যায় পলক ভাই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পলক ভাই আপনাকে আমাদের ইন্ডাস্ট্রি সবার পক্ষ থেকে, যে আপনার এই সুযোগ্য নেতৃত্বের কারণে আমাদের এই প্যান্ডামিকের সময়ও আমরা এই আইসিটি ডিভিশন এর সহযোগিতার কারণে আমাদের এই আইসিটি ইন্ডাস্ট্রি আসলে মুখ থুবড়ে পড়ে যায়নি। আমরা এখন সুন্দরভাবে ব্যবসা করে যেতে পারছি এবং আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আসলে একজন নেতার যে দূরদর্শন বা যে ভিশন, এটা যে পুরো দেশকে কিভাবে আন্দোলিত করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো 2008 সালে
মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, ওই সময়ও আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, এবং ওই সময় আমি দেখেছি যে পুরো বাংলাদেশের তরুণদেরকে এই ডিজিটাল বাংলাদেশ, এই জাস্ট একটা স্লোগান কিভাবে বিশালভাবে আন্দোলিত করেছে। এবং ওই সময়ে আমরা যখন ছোট্ট একটা সমিতি ছিলাম, ঠিক ওই সময়ে আমাদের নতুন উদ্যোক্তারা এসে কিভাবে আমাদের সমিতিকে কলেবরটা অনেক বড় করে দিয়েছে, এবং অনেক নতুন মেম্বার আমরা পেয়েছি, নতুন উদ্যোক্তা আমরা পেয়েছি এই আইসিটি ডিভিশন। এবং আমাদের এখন যে অবস্থা, আমি যে পরিসংখ্যান থেকে বলছি, আমাদের যে 2500-এর মতো মেম্বার আছে তার 50% কি নিচের বয়সী হলো 40 বছরের নিচে। তো আমাদের এই প্যান্ডামিকের সময়ে এই যারা নাকি এই তরুণ উদ্যোক্তা, তারা যেই হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন, আপনার পলক ভাই আপনার নেতৃত্বের কারণে, আপনার এই সাহসের কারণে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার মনে পড়ে 2009 সালে এবং 2010 সালে আমরা বিসিএস ডিজিটাল এক্সপো নামে দুটো এক্সপো করেছিলাম, এবং সৌভাগ্যক্রমে ওই দুটো এক্সপোরই কনভেনার ছিলাম আমি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় ওই দুটো প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে এসেছিলেন। এবং 2010 সালের ওনার বক্তব্যের একটা অংশ আমার খুব স্পষ্টভাবে মনে পড়ে। উনি বলেছিলেন যে আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত আইসিটি পণ্য আমরা ম্যানুফ্যাকচারিং করব, আমরা ইম্পোর্ট করব না। এবং আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা চেষ্টা করো যে কিভাবে এইসব পণ্যগুলো বাংলাদেশেই তৈরি করা যায়, এবং এই বাংলাদেশি যাতে আমরা আমাদের পণ্য নিজেরাই উৎপাদন করে ব্যবহার করতে পারি এবং এটা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারি। তো পলক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এখন ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছি, এবং অনেকেই ম্যানুফ্যাকচারিং করছে আইসিটি পণ্য। আমাদের সমিতির মেম্বাররাও অলমোস্ট 28 জন, আমি একটু ডাটা জানি, যে অলরেডি তারা ম্যানুফ্যাকচারিং এ গিয়েছে। ছোটখাটো প্রোডাক্ট নিয়ে গিয়েছে, অনেকে বড় প্রোডাক্ট নিয়ে গিয়েছে, কিন্তু শুরুটা হয়েছে। এবং এই শুরুটা হওয়ার জন্য আপনার যে নেতৃত্ব, আপনার যে গাইডলাইন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্র্যাক ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই দুঃসময়ে, যখন নাকি আমাদের এই ছোট্ট উদ্যোক্তারা, যারা নাকি শুধুমাত্র মেধা নিয়ে এসেছিল মাননীয় প্রধানমন্ত্রী তাকে সাড়া দিয়ে এই আইসিটি সেক্টরে, তারা যখন পুঁজি হারিয়ে ফেলেছিল বা এখন তারা তাদের ক্যাশ লিকুইডিটির প্রবলেমে পড়েছে, এই সময়ে এসে ব্র্যাক ব্যাংক আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এই কোলাটারাল ফ্রি যে লোনের যে ব্যবস্থাটা করেছে তার জন্য ব্র্যাক ব্যাংকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সমিতির সভাপতি হিসাবে আপনাকে আশ্বস্ত করতে চাই ব্র্যাক ব্যাংকে যে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন প্রত্যেকেই অত্যন্ত ভালো ব্যবসায়ী, এবং তারা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, তারা হয়তো খুব বড় ব্যবসায়ী না, কিন্তু তাদের ডেডিকেশনটা আছে, তারা চায় ব্যবসায় ভালো করতে। এবং আমি মনে করি এই পার্টনারশিপের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের ব্র্যাক ব্যাংকও তার ব্যবসায়িকভাবে লাভবান হবে, এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি যারা মেম্বার আছেন তারাও এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের যে লিকুইডিটি প্রবলেম আছে তাদের বিজনেস গ্রোথ আরো বাড়াতে পারবে। পরিশেষে আমি যারা আজকে অনুষ্ঠানের নেপথ্য থেকে কাজ করে এই পুরো প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছেন, এবং আমি জানি যে 2 মাস ধরে আমাদের সেক্রেটারি জেনারেল এবং আমার টিম মেম্বাররা এই টোটাল এগ্রিমেন্ট থেকে শুরু করে সবকিছু নিয়ে কাজ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা পর্দার আড়ালে আছেন এবং অনলাইনে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আরেকটু ছোট্ট কথা বলিনি, যেটা পলক ভাই বলেছিলেন যে আমাদের ট্যাক্স ভ্যাট বাড়ানো হচ্ছে, কিছুটা বাড়ানো হচ্ছে আমাদের হার্ডওয়্যারের ক্ষেত্রে। সেটা আসলে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2010 সালেই বলেছিলেন যে আমাদেরকে মেড ইন বাংলাদেশ হতে হবে, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা 2019 সালেও পলক ভাইয়ের নেতৃত্বে আমরা ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো করেছিলাম, যেটার মেইন থিমই ছিল মেড ইন বাংলাদেশ। এবং আমরা 2021 সালের জানুয়ারি মাসে আশা করছি ইনশাল্লাহ ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো করবো অনলাইনে, যেটারও মেইন থিম থাকবে মেড ইন বাংলাদেশ। দ্যাট মিনস আমরা পুরো ইন্ডাস্ট্রি, আইসিটি ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু মেড ইন বাংলাদেশ নিয়ে কাজ করছি, এবং আমরা এটা মনে প্রাণে ধারণ করি যে আমরা মেড ইন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, এবং আমাদের বাংলাদেশেই সমস্ত পণ্য ইনশাল্লাহ উৎপাদন হবে এবং এখান থেকে রপ্তানি হবে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এবং আমি পলক ভাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি সেই লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। শুধু আপনি সাপোর্টটা সবসময় যেভাবে দিয়ে আসছেন সেই সাপোর্টটা আমাদের পাশে রাখবেন, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শহীদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমাদের একটা প্রশ্ন এসেছে, আমাদের টেকনিক্যাল টিমও দেখাচ্ছিল, প্রশ্নটা এসেছে মাননীয় প্রতিমন্ত্রীকে। ধন্যবাদ জানিয়েছেন আইসিটি হাইটেক পার্কের সুবিধা এসএমই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। অনেক ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সরকার প্রদত্ত সুবিধাসমূহ সম্পর্কে অবগত নন। এক্ষেত্রে একাধিক ডিজিটাল পার্টনার থাকলে কি সকলের জন্যই সুবিধাজনক হতো না? তিনি জানতে চেয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে। না, অবশ্যই একাধিক না। আমরা একটা ফিলোসফিতে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে সরকার ব্যবসা করবে না, সরকার ব্যবসা করার ক্ষেত্রটা তৈরি করে দেবে। আমরা কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ করেছি, সেখানে উপদেষ্টা মহোদয় জয় ভাই বলে দিয়েছেন যে আমাদের সরকারের স্টেক কখনোই 49% ওপরে হবে না। খেয়াল করছেন কি যে আমরা কখনোই 51% নিতে পারবো না, অর্থাৎ বোর্ডে যাতে কোনো কন্ট্রোল সরকারের না থাকে, প্রাইভেট যারা এন্টারপ্রেনার তারাই যাতে লিড করে। সো এই ধরনের ফিলোসফি কিন্তু আমরা মেনে চলি এবং বরাবরই আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে গুরুত্ব দিই। এবং এই ক্ষেত্রে আমাদের একাধিক পার্টনার কেন, এখানে যদি ধরেন ব্র্যাক ব্যাংক একটা ফাইন্যান্স করলো, তার সাথে এসবি কে ফাইন্যান্স করলো, সাথে স্টার্টআপ বাংলাদেশ ফাইন্যান্স করতে পারে। আর আমাদের হাইটেক পার্কের ওয়ান সিঙ্গেল উইন্ডো কিন্তু আমরা করেছি, আমাদের ওয়ান স্টপ সার্ভিস যে ওএসএস সেটাও করা হয়েছে, গতকালকেও 9টা সার্ভিস যুক্ত করা হয়েছে। ফলে আমাদের কিন্তু একেবারেই হাইটেক পার্ক অথরিটির ওয়েবসাইটে গিয়ে আমাদের হাইটেক পার্কের ভেতরে বিনিয়োগের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, কতদিনের ট্যাক্স ব্রেক পাবে, কতদিনের ট্যাক্স এক্সাম্পশন আছে, কি ধরনের বিনিয়োগ অপরচুনিটি গুলো আছে, এগুলো সবই আমাদের হাইটেক পার্কের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করার জন্য অনুরোধ করব। আর আমরা একাধিক পার্টনারের সাথে পার্টনারশিপ করার জন্য আমরা খুবই উদারভাবে কাজ করছি। এবং ওই যে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন যে আমরা সরকার থেকে ব্যবসা করব না, ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেব। আজকে দেখেন যে এভাবেই কিন্তু আমাদের এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে এত অল্প সময়ে, এবং আমরা যে বিশাল একটা বড় টার্গেট নিয়ে আগাচ্ছি $5 বিলিয়ন এক্সপোর্ট, এটা কিন্তু সম্পূর্ণভাবে বেসরকারি খাতকেই শক্তিশালী করা, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আবারও যে আইসিটি ডিভিশন আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আজকের অনুষ্ঠানে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল মোমেন, মিস্টার সেলিম আরিফ হোসেন, সোনিয়া বশির কবির এবং অবশ্যই মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক প্রশ্ন আছে যেটাকে বলা হয়েছে যে স্পেসিফিক সলিউশন উদ্যম নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছে, অনেকের সাথেই আমাদের ব্যাংক থেকে যোগাযোগ করা হয়ে আপনাদের প্রশ্নগুলোর আনসার করা হবে। উদ্যম যেটা ব্র্যাক ব্যাংক এবং কম্পিউটার সমিতি দুটো মিলিয়ে একটা উদ্যম কিংবা প্রচেষ্টা নিয়ে যেই সমাধানটা আজকে করা হলো, সেটা প্রকৃত অর্থেই একজন গ্রাহককে কাজে লাগবে এবং সেটা অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে, সেটাই আমাদের প্রচেষ্টা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম পলক ভাই, আসসালামু আলাইকুম মনির ভাই। ইসলাম